আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে আলোচনা করব। শুরুতেই আমরা প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বলতে চাই যে পৃথিবীতে প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুর সংস্থানগত বিভিন্ন ধরনের বৈচিত্র্য বা বিভিন্নতা দেখা যায়, সেগুলো নিয়ে আমাদের ক্লাস আজকের আলোচনা। শুরুতেই তোমরা এখানে কিছু শব্দ দেখতে পারবে, যেমন হচ্ছে এখানে প্রাণী বৈচিত্র্যের কথা বলা হয়েছে, ভ্রূণীয় স্তরের কথা বলা হয়েছে, প্রতিসাম্য, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসবিদ্যা, ট্যাক্সন, আইসিজেডএন, লিনিয়ান হায়ারার্কি, প্রজাতি, নন কর্ডেটা, কর্ডেটা, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো। তাহলে শব্দগুলোর একটু পরিচিতি আমরা শুরুতেই একটু বলে নিতে পারি তোমাদের সাথে। যেমন এখানে ভ্রূণীয় স্তরের কথা বলা হয়েছে। সাধারণত একটা জীবের ভ্রূণীয় স্তরের ক্ষেত্রে দেখা যায় সেটি এক স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট হতে পারে, ত্রিস্তর বিশিষ্ট হতে পারে। ত্রিস্তরী যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলি। সাধারণত জীবের ভ্রূণীয় অবস্থায় দেখা যায় যে তার ভ্রূণের মধ্যে 3টি স্তর থাকলে সেটাকে ত্রিস্তরী প্রাণী, 2টি স্তর থাকলে সেটাকে দ্বিস্তরী প্রাণী, আমরা এরকম বলে থাকি। আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে প্রতিসাম্যতার কথা বলতে পারি আমরা যখন একটি প্রাণীকে তার দেহের মধ্য অক্ষ বরাবর বা অক্ষরেখা বরাবর এক বা একাধিক তলে সমানভাবে ভাগ করা যায়, তখন সেটাকে আমরা প্রতিসাম্যতা বলি। আর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎকে বিজ্ঞানীরা কী করেছেন, বিভিন্ন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এইভাবে বিভিন্ন ধাপে বিভক্ত করেছেন, সেটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস। আর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় শ্রেণীবিন্যাসবিদ্যায়। শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো রয়েছে বা এককগুলো রয়েছে, প্রত্যেকটা একককে আমরা বলি ট্যাক্সন। এক বচনে বলা হয় ট্যাক্সন, বহু বচনে বলা হয় ট্যাক্সা। আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তারপর হচ্ছে লিনিয়ান হায়ারার্কি, এটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রজাতির কথা একটু বলে নিতে চাই। প্রজাতি বলতে বোঝায় যে নিজেদের মধ্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল প্রাণী গোষ্ঠী বা উদ্ভিদ গোষ্ঠী যারা কি করতে পারে, নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান জন্ম দিতে পারে, তাকে প্রজাতি বলা হয়। তারপর হচ্ছে নন কর্ডেট এবং কর্ডেটের বিষয়গুলো আসছে, আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী বিষয়গুলো একটু দেখি। যে প্রাণী বৈচিত্র্যের কথা বললাম, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। জিনগত বৈচিত্র্য হতে পারে, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কথা আমরা বলতে পারি। জিনগত বৈচিত্র্য হলো একই প্রজাতির প্রাণীদের মধ্যে বা একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীর মধ্যে তোমরা দেখবে যে এক সদস্য থেকে আরেক সদস্যের বৈশিষ্ট্যগুলো আলাদা। যেমন হচ্ছে মানুষ, হোমোসেপিয়েন্স, মানুষ একটি প্রজাতি, কিন্তু মানুষের মধ্যে তোমরা দেখবে যে একজন মানুষ থেকে আরেকজন মানুষের বৈশিষ্ট্য কত বেশি আলাদা, একজন মানুষের সাথে আরেকজন মানুষের বৈশিষ্ট্যের কত অমিল থাকে। এই একই প্রজাতির মধ্যে এই যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো হয়ে থাকে তার জিনের কারণে। এই ধরনের বৈচিত্র্যকে আমরা জিনগত বৈচিত্র্য বলি, বা এটাকে আমরা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। তারপর তোমরা দেখবে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে তোমরা দেখবে যে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির অনেক পার্থক্য থাকে, অনেক বৈচিত্র্য থাকে, সেটাকে আমরা প্রজাতিগত বৈচিত্র্য বলি। এছাড়াও রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে। বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি, যখন দেখা যায় যে একই অঞ্চলে অনেক ধরনের জীবজগতের সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জলবায়ুর একটা অন্তঃক্রিয়া, এর ফলে এক একটা বায়োম সৃষ্টি হয় বা একটা পরিবেশীয় একক সৃষ্টি হয়। এখানে যে ধরনের বৈচিত্র্য দেখা যায় সেটাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলছি। তাহলে এই যে প্রাণী জগতের মধ্যে আমরা শ্রেণীবিন্যাস বা প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎকে যে আমরা বিভিন্ন দলে বা হচ্ছে বিভিন্ন ধাপে বিভক্ত করছি, সেই শ্রেণীবিন্যাসের জন্য কতগুলো ভিত্তি রয়েছে। সেই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কী কী?
যেমন এখানে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর কথা বলা হয়েছে: সংগঠনের মাত্রা বা লেভেল অফ অর্গানাইজেশন, ভ্রূণীয় কোষস্তর বা জার্মিনাল লেয়ার, প্রতিসাম্যতা বা সিমেট্রি, ম্যাটামারিজম বা খণ্ডকায়ন, টাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, সিলোম, পরিস্ফোটন বা ডেভেলপমেন্ট, প্রান্তিকতা বা পোলারিটি, দেহ অক্ষ ও তল, বডি অ্যাক্সিস এবং প্লেন। এছাড়াও কি রয়েছে: ক্লিভেজ, বডি সাইজ, জীবন পদ্ধতি বা মোড অফ লাইফ, নটোকর্ড, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কী করা যেতে পারে? শ্রেণীবিন্যাস করা যেতে পারে। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখব যে এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কিভাবে প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। যেমন প্রথমে আমরা দেখছি লেভেল অফ অর্গানাইজেশন বা সংগঠনের মাত্রা। তাহলে যদি আমরা প্রাণীদের ক্ষেত্রে সরলতম প্রাণী থেকে শুরু করে আস্তে আস্তে যদি উন্নত প্রাণীর দিকে লক্ষ্য করি, তাহলে তোমরা দেখবে যে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে তার দেহের গঠনটা এমন যে সেখানে শুধুমাত্র কোষের অস্তিত্বগুলোই লক্ষ্য করা যায়, অর্থাৎ তার কোষগুলোই হচ্ছে কি করে তার সমস্ত কাজগুলো করে থাকে, এবং কোষ থেকে সেখানে কোনো কলা তৈরি হয় না, কলা থেকে অঙ্গ বা অঙ্গ থেকে অঙ্গতন্ত্র তৈরি হয় না। অর্থাৎ সরলতম প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের ক্ষেত্রে কোষ থাকে এবং কোষ দ্বারাই কি হয় দেহের সকল কাজ বা তার যাবতীয় শারীরবৃত্তীয় কাজগুলো সংগঠিত হয়, সেটাকে আমরা বলি কোষীয় মাত্রার সংগঠন বা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। যেমন হচ্ছে আমরা পরিফেরা পর্বের প্রাণীদের কথা বলতে পারি। পরিফেরা পরিফেরা প্রাণী জগতের পরিফেরা হচ্ছে কারা? যাদের হচ্ছে পরিফেরা শব্দের অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, এবং এদের ক্ষেত্রে দেখা যায় কি এই কোষীয় মাত্রার সংগঠন থাকে। এদের ক্ষেত্রে কোষ থেকে টিস্যু বা কলা বা অঙ্গ তৈরি হয় না, শুধুমাত্র কোষের মধ্যেই কি হয় এদের যাবতীয় শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। তারপর আমরা কোষের পরে আমরা দেখতে পারি যে কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী বা সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। এইসব প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় কি যে কোষগুলো মিলিতভাবে কলা তৈরি করে, এবং সেই এই কলা বা টিস্যু দেখা যায় এদের ক্ষেত্রে। এবং কলা বা টিস্যু কি যদি আমরা বলি, তাহলে আমাদের বলতে হবে যে যখন কতগুলো কোষ যেগুলো একই উৎস থেকে তৈরি হয় এবং একই ধরনের কাজ করে তাদেরকে মিলিতভাবে কলা বা টিস্যু বলা হয়। এবং কলা বা টিস্যু এই লেভেলের সংগঠন দেখা যায় যে প্রাণীদের ক্ষেত্রে তাদের মধ্যে রয়েছে নিডারিয়া এবং টেনোফোরা। নিডারিয়াদের ক্ষেত্রে আমরা জানি যে নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। পরিফেরা পর্বের তার পরবর্তী যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে নিডারিয়া। পরিফেরা পর্বে আমরা শুধুমাত্র কোষ দেখেছি, আর নিডারিয়া পর্বের ক্ষেত্রে দেখা যায় কি যে কোষগুলো মিলিতভাবে টিস্যু বা কলা তৈরি করে। এরপর আমরা দেখব যে টিস্যু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন বা কলা অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, যাদের ক্ষেত্রে দেখা যায় কি যে যখন এক বা একাধিক টিস্যু বা এক বা একাধিক ধরনের কলা এরা মিলিতভাবে এক একটি অঙ্গ সৃষ্টি করে। যেমন আমাদের দেহের ত্বক একটি অঙ্গ, ত্বকের মধ্যে দেখা যাচ্ছে কি আছে বিভিন্ন ধরনের টিস্যু থাকতে পারে, যেমন হচ্ছে আবরণী কলা বা হচ্ছে আবরণী টিস্যু আছে। তারপর হচ্ছে এইভাবে যেমন হচ্ছে ত্বক একটি অঙ্গ গঠন করছে। আবার হচ্ছে যেমন আমরা বলতে পারি যেমন আমাদের হাত একটি অঙ্গ, এই হাতের মধ্যে তোমরা দেখবে যে একটি হাতের মধ্যে কত ধরনের টিস্যু বা কলা রয়েছে। এখানে আবরণী কলা আছে, পেশি কলা আছে, যোজক কলা, স্নায়ু কলা, এরকম অনেক ধরনের কলা বা টিস্যু মিলে কি করছে একটি সাধারণ কাজ করছে, তখন সেটিকে আমরা অঙ্গ বলি। যেমন হাতের একটি সাধারণ কাজ আছে, এখানে অনেক ধরনের টিস্যু আছে তো সবাই মিলে একটি সাধারণ কাজ করছে, তখন সেটাকে আমরা কি বলছি? অঙ্গ বলছি। তাহলে কিছু কিছু প্রাণী যারা হচ্ছে উন্নত প্রাণী, যাদের ক্ষেত্রে কোষ থেকে কি হয়েছে আরেকটু উন্নত হয়ে কলা, এবং কলা থেকে আরও উন্নত হয়ে কি করেছে অঙ্গ গঠন করেছে, তাদের ক্ষেত্রে টিস্যু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন পাওয়া যায়। যেমন হচ্ছে এখানে আমরা নিডারিয়ার পর আরেকটু উন্নত প্রাণীর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন প্লাটি হেলমিনথিস। হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, আর প্লাটি হেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। মানে চ্যাপ্টা কৃমিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এদের ক্ষেত্রে অঙ্গ দেখা যাচ্ছে বা টিস্যু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে।
তারপর আমরা দেখব যে আরেকটু উন্নত প্রাণী যারা যারা হচ্ছে অনেক উন্নত প্রাণী, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী আমরা তাদেরকে বলি, যেমন হচ্ছে আমরা বলি অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটি উচ্চতর প্রাণীদের সংগঠন মাত্রা, এদের ক্ষেত্রে কি হচ্ছে অঙ্গ সমূহ মিলিত হয়ে নানা রকমের তন্ত্র সৃষ্টি করছে। যেমন প্রথমে আমরা বলছি কোষ, তারপর হচ্ছে কলার কথা বলেছি, কলার পর অঙ্গ বলছি, অঙ্গর পরে কি বলছি, তন্ত্রের কথা বলছি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে অঙ্গসমূহ মিলিতভাবে এখানে কি করছে, তন্ত্র তৈরি করছে। যেমন হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে উন্নত প্রাণী যারা হচ্ছে নেমাটোডা, করডাটা, নেমাটোডা থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত কি হচ্ছে এই প্রাণীগুলোর ক্ষেত্রে হচ্ছে এই অঙ্গ তন্ত্র সংগঠন মাত্রার প্রাণী আমরা বলছি। তাহলে লেভেল অফ অর্গানাইজেশন বা সংগঠন মাত্রার উপর ভিত্তি করে আমরা প্রাণীকে কি করতে পারি, প্রাণীর কে চারটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষীয় মাত্রার সংগঠন, কোষ কলা, কলা অঙ্গ, এবং সবশেষে আমরা বলেছি অঙ্গতন্ত্র। তাহলে সংগঠনের মাত্রার উপর ভিত্তি করে এইভাবে আমরা কি করতে পারি, প্রাণী জগৎকে চারটি ভাগে ভাগ করতে পারি। এরপর আমরা দেখব যে ভ্রূণীয় কোষস্তর বা জার্মাল লেয়ার্স এর উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, প্রাণী জগৎকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন এখানে তোমরা দেখবে যে যৌন জননক্ষম প্রাণীদের জাইগোট সেটা কি হয়, বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানি যে দুই ধরনের গ্যামেট আছে, একটা হচ্ছে পুং গ্যামেট বা যেটাকে আমরা বলি শুক্রাণু, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা যেটাকে আমরা বলি ডিম্বাণু। তাহলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুটি কোষ যখন কি হয় মিলিত হয়, মিলিত হয়ে একটি কি করে, জাইগোট তৈরি করে। তাহলে আমরা কি বলছি যে একটি পুং গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট মিলিত হয়ে যে কোষটি তৈরি করে সেটি হচ্ছে জাইগোট। এই জাইগোট কি করে, বারবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে কি করে, এক কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে একটি ভ্রূণ তৈরি করে। তাহলে যখন এরকম একটি ভ্রূণ তৈরি হয়, সেই ভ্রূণের মধ্যে কোষগুলো কি হয়, বিন্যস্ত হয়ে ভ্রূণের স্তর বা ভ্রূণীয় স্তর তৈরি করে, যেটাকে আমরা বলছি জার্ম লেয়ার। এই ভ্রূণীয় স্তরগুলো পরবর্তীতে কি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে এবং বহু কোষী প্রাণী তৈরি করে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি এই যে ভ্রূণের স্তর যেটা হচ্ছে কি করে পরবর্তীতে পরিণত প্রাণী তৈরি করছে, সেই ভ্রূণের স্তরের উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী যাদের ক্ষেত্রে ভ্রূণের দুইটি স্তর থাকে, আরেকটি হচ্ছে ত্রিস্তরী প্রাণী যাদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তর থাকে তিনটি। তাহলে প্রথমে আমরা দেখব যে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল কাদেরকে বলা হয়। যে সকল প্রাণীর ক্ষেত্রে দুটি ভ্রূণীয় স্তর থাকে, একটি হচ্ছে এক্টোডার্ম আর একটি হচ্ছে এন্ডোডার্ম, তাদেরকে আমরা কি বলি, দ্বিস্তরী প্রাণী বলা হয়। যেমন এখানে ছবিতে তোমরা দেখবে এখানে একটি দ্বিস্তরী কোষ বিন্যাস দেখানো হয়েছে। সেখানে তোমরা দেখবে যে একটি স্তর হচ্ছে বাইরের দিকে, যেটাকে আমরা কি বলছি, এক্টোডার্ম। অর্থাৎ এখানে কোষের স্তরগুলো বিন্যস্ত হয়ে দুটি স্তর গঠন করেছে। বাইরের দিকে যে স্তরটা আছে সেটাকে আমরা বলছি এক্টোডার্ম, আর ভেতরের দিকে যে স্তরটা আছে সেটাকে আমরা বলছি এন্ডোডার্ম। এখানে তোমরা আবার দেখবে যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের কাছে মাঝখানে মেসোগ্লিয়া নামক একটা স্তর দেখা যাচ্ছে। এরকম দুই স্তরী প্রাণী তোমরা দেখবে হচ্ছে নিডারিয়া পর্বে। নিডারিয়া পর্বকে আমরা বলি দ্বিস্তরী পর্ব, এবং নিডারিয়া পর্বের উদাহরণ হচ্ছে হাইড্রা। তাহলে এই হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। হাইড্রার গঠনে তোমরা দেখবে যে দুটি কোষীয় স্তর থাকে, একটা হচ্ছে বাইরের দিকে এক্টোডার্ম এবং ভেতরের দিকে থাকে এন্ডোডার্ম, এবং এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা ফাঁকা জায়গার মতো তোমরা দেখছো, এটাকে বলা হয়েছে মেসোগ্লিয়া, ছবিতে দেখতে পাচ্ছ। এই মেসোগ্লিয়া হচ্ছে একটি অকোষীয় স্তর যেটি এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে আছে, এবং এটি হাইড্রাতে দেখা যাবে। তাহলে আমরা কি বলছি যে যে সকল প্রাণীর ক্ষেত্রে তার ভ্রূণীয় অবস্থায় কোষগুলো কি হয়, দুটি স্তরে বিন্যস্ত হয়ে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম গঠন করে, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। এবং উদাহরণ হিসেবে আমরা বলছি যে নিডারিয়া পর্বের প্রাণী যেমন হচ্ছে হাইড্রা, তারা হচ্ছে কি দ্বিস্তরী প্রাণী। তাহলে আবার আমরা দেখব যে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল কাদেরকে বলা হয়। যে সকল প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কি যে সেই প্রাণীর ভ্রূণীয় অবস্থায় কোষগুলো তিনটি স্তরে বিন্যস্ত হয়, অর্থাৎ
একটোডার্ম, এন্ডোডার্ম এবং এই দুটি স্তরের ছাড়াও মেসোডার্ম নামক আরেকটি স্তর দেখা যায়। তখন তাকে আমরা বলি তিনটি ভ্রূণীয় স্তর গঠিত হয়, তখন আমরা সেটিকে বলি ত্রিস্তরী প্রাণী। তাহলে এখানে আরেকটি ছবিতে ত্রিস্তরী কোষের বিন্যাস দেখানো হয়েছে। এখানে তোমরা দেখবে যে বাইরের স্তরটিকে অ্যাক্টোডার্ম বলা হচ্ছে, ভেতরের স্তরটিকে বলা হচ্ছে এন্ডোডার্ম, এবং অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম নামক আরেকটি স্তর রয়েছে। সাধারণত উন্নত প্রাণীগুলো ত্রিস্তরী প্রাণী হয়ে থাকে, অর্থাৎ এই যে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী বা হাইড্রা, এই নিডারিয়া পর্ব থেকে উন্নত যে প্রাণীগুলো আছে, যেমন হচ্ছে নিডারিয়ার পরে আছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, এগানোডার্মাটা, কর্ডাটা, এরা সবাই হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। এদের ক্ষেত্রে তিনটি ভ্রূণীয় স্তর তোমরা পাবে। তাহলে আমরা দেখছি যে প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী। তারপর আমরা দেখব যে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীদেরকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করা হচ্ছে। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে প্রতিসাম্যতা বলতে আসলে কি বোঝায়। প্রতিসাম্যতা বলতে বোঝায় যে একটি প্রাণীকে তার দেহের অক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে বা দেহের মধ্য অক্ষকে কেন্দ্র করে বা বিবেচনা করে তার দেহকে সমান কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে, সেটাকে আমরা বলছি প্রতিসাম্যতা। যদি এরকম একাধিক তলে সমানভাবে ভাগ করা যায় তখন সেটাকে আমরা কি বলি প্রতিসম বলি, এবং হচ্ছে যদি করা না যায় তখন সেটাকে বলা হয় অপ্রতিসম। তাহলে এই প্রতিসাম্যতার ভিত্তিতে দেখবে যে 4 ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। যেমন হচ্ছে আমরা প্রথমে বলছি গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য বা বর্তুলাকার প্রতিসাম্য, ইংরেজিতে আমরা বলছি স্ফেরিক্যাল সিমেট্রি। তাহলে কোনো একটা প্রাণীর গঠনটা যদি এমন হয়, যেমন আমরা সহজভাবে বলতে পারি যে একটা ফুটবলের মতো, একটা প্রাণীর দেহের গঠনটা যদি এমন হয় যে সেটি একটি গোলাকার ফুটবলের মতো, সেই প্রাণীটাকে তখন আমরা কি করতে পারবো যে একদম মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ করতে পারি। আবার যে কোনো তলে আমরা কি করতে পারি, একাধিক তলে আমরা কি করতে পারি, তাকে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি। অর্থাৎ দেহকে কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো তল বরাবর যদি কি করা যায়, সমান দুই ভাগে ভাগ করা যায়, যেমন সেই প্রাণীটা যদি কি হয় একটা ফুটবলের মতো বা এই ধরনের গোলক আকৃতির হয়, তখন সেই প্রাণীটাকে আমরা বলি গোলীয় প্রতিসম বা স্ফেরিক্যাল সিমেট্রি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ভলভক্স হচ্ছে একটি গোলীয় প্রতিসম প্রাণী। তোমরা এখানে ছবিতে দেখতে পারবে যে গোলাকার প্রতিসাম্যের ছবি দেওয়া আছে। এরপর আমরা বলবো যে অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে সমান অংশে ভাগ করা গেলে তখন সেটিকে আমরা বলি অরীয় প্রতিসম প্রাণী। যেমন হচ্ছে নিডারিয়া এবং একাইনোডার্মাটা পর্বের অধিকাংশ প্রাণীর মধ্যে কি দেখা যায়, অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি দেখা যায়। যেমন অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে আমরা বলেছি, যেমন নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা, এদের দেহকে কি করা যাচ্ছে একাধিক তলে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এটাকে আমরা বলছি রেডিয়াল সিমেট্রি। হাইড্রা ভলগারিস অথবা অরেলিয়া অরিটা বা জেলিফিশ। যেমন সহজভাবে যদি আমরা বলি যে এই প্রাণীগুলো দেখতে হচ্ছে কেমন, অনেকটা একটা ফুলদানির মতো, একটা সিলিন্ডারের মতো বা একটা ফুলদানির মতো। তাহলে একটা সিলিন্ডার বা ফুলদানিকে তোমরা কি করতে পারবে, মাঝখানে কেন্দ্রীয় অক্ষ বরাবর কি করতে পারবে, সমান দুই ভাগে ভাগ করতে পারবে একাধিক তলে, এইভাবে এই যে ছবিতে যেভাবে দেখানো আছে এভাবে একাধিক তলে সমান দুই ভাগে ভাগ করতে পারবে। তাহলে তোমরা শুধুমাত্র এই সাদৃশ্যটা যদি কল্পনা করো যে এটাকে কিভাবে ভাগ করা যায়, তাহলে তোমরা হচ্ছে বুঝতে পারবে। যেমন হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রির ক্ষেত্রে আমরা বলছি যে প্রাণীটার আকৃতি হবে একটা ফুটবলের মতো, আর অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা বলছি যে এই প্রাণীটার আকৃতি হতে পারে কেমন একটা সিলিন্ডারের মতো বা একটা ফুলদানির মতো। এই ধরনের আকৃতির প্রাণী সেগুলোকে, যেমন হচ্ছে হাইড্রা, নিডারিয়া পর্বের হাইড্রার ছবি তোমরা দেখবে পরবর্তী অধ্যায়ে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এদেরকে আমরা কি বলছি, অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি বলছি। তারপর আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি অনুদৈর্ঘ্যভাবে কেবলমাত্র একটি তলে বা একবার সমান দুই ভাগে ভাগ করা যায় তখন সেটাকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ দুই পাশে সমান থাকবে, শুধুমাত্র একবার ভাগ করা যাবে। যেমন হচ্ছে আমরা মানুষের কথা বলতে পারি, হোমো সেপিয়েন্স।
মানুষকে যদি আমরা কি করতে পারি, যে দেহের একদম মধ্য অক্ষরেখা বরাবর সমান দুই ভাগে ভাগ করলে দেখা যাবে কি দুই পাশে একটি করে হাত থাকবে, একটি করে চোখ থাকবে, মানে দেহের সমস্ত অঙ্গগুলো কি হবে, বাহ্যিকভাবে সমান দুইভাবে বিভক্ত হবে। এটাকে আমরা বলছি দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইলেটারাল সিমেট্রি। তারপর আমরা বলবো যে দ্বি অরীয় প্রতিসম নামে আরেকটি প্রতিসাম্যের কথা বলতে পারি, যেটিকে আমরা বলছি বাই রেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীর দেহ যদি এরকম হয়, বাই রেডিয়াল সিমেট্রির বিষয়টা তোমাদেরকে সহজভাবে বলতে পারি। যেমন হচ্ছে একটা প্রথমেই আমরা দেখেছিলাম স্ফেরিক্যাল সিমেট্রি বা ফুটবলের মতো বা গোলক আকৃতির একটি প্রাণী। এখানে দেখো একটি প্রাণীর ছবি দেওয়া আছে, এই যে দ্বিঅরীয় প্রতিসম। ধরো যে একটি প্রাণী, সেই প্রাণীটার আকৃতি হচ্ছে একটি ফুটবলের মতো, কিন্তু সেই ফুটবলের যে কোনো একটা জায়গায় দুইটা কোর্শিকা আছে বা দুইটা সুতার মতো আছে। তাহলে যে কোনো দিক থেকে সমান দুই ভাগে ভাগ করলে তো সমান হবে না। এমনভাবে ভাগ করতে হবে যেন এক পাশে অর্ধেকটা ফুটবলের মতো অংশ থাকে এবং একটা কোর্শিকা থাকে, এবং অপর পাশে ফুটবলের মতো বাকি অর্ধেকটা অংশ থাকে এবং একটি কোর্শিকা থাকে। এমনভাবে ভাগ করলে দেখা যাবে কি এটা হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত হবে। তাহলে যেমন হচ্ছে এখানে দ্বিঅরীয় প্রতিসাম্যের একটা ছবি দেওয়া আছে, যেমন প্রাণী দেহ একই সঙ্গে অরীয় এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রদর্শন করে। তাহলে এটা হচ্ছে যেহেতু আকৃতিতে ফুটবলের মতো, এই জন্য এটাকে আমরা একবার স্ফেরিক্যাল বা হচ্ছে অরীয় প্রতিসম বলতে পারছি। আবার হচ্ছে যেহেতু দুই পাশে দুইটা কোর্শিকা আছে শুধুমাত্র, এই জন্য এটাকে আবার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রদর্শন করছে। অর্থাৎ কোনো প্রাণী দেহকে মৌখিক পরাঙ্গ ও মৌখিক অক্ষ বরাবর যদি কি করা যায়, দুইটা সমানভাবে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। যেমন এদের উদাহরণ আমরা বলতে পারি টেনোফোরা এবং অ্যান্থোজোয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের প্রতিসাম্য দেখা যায়। যেমন এখানে ছবিতে দেখানো হয়েছে, যেমন একটি গোলক আকারের প্রাণী, তার মধ্যে দুই পাশে দুইটা কোর্শিকা আছে, তাকে কি করা যাচ্ছে, এই যে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এ পাশ থেকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, আবার আড়াআড়িভাবেও কি করা যাচ্ছে, দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এই ধরনের প্রাণীকে আমরা কি বলছি, দ্বিঅরীয় প্রতিসম বা বাই রেডিয়াল সিমেট্রি বলছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের অন্য যেই ভিত্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।